দেশ জুড়ে স্কুল কলেজ বন্ধ, এমনকি ইন্টারনেট সার্ভিসকেও বন্ধ করে দিয়েছে সরকার। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলনকারীরা ডিক্টেটর বলে সম্বোধন করছে। নমস্কার সবাইকে। গত মাস থেকে অনেক সংখ্যক স্টুডেন্ট বাংলাদেশে রাস্তায় নেমে আন্দোলন করছে। প্রথম দিকে এই আন্দোলন অনেকটা শান্তিপূর্ণই ছিল, কিন্তু এখন এই আন্দোলন এক ভয়াবহ আন্দোলনে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশে এখন মিলিটারি কারফিউ ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। সারা দেশ জুড়ে স্কুল কলেজ বন্ধ এবং তার সাথে বাংলাদেশের সরকার এখন ইন্টারনেট সার্ভিসকেও বন্ধ করে দিয়েছে। এই হিংসাত্মক সংঘর্ষের ফলে কমপক্ষে 150 জন লোক মারা গেছে এবং 2000-এরও বেশি আহত। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলনকারীরা ডিক্টেটর বলছে। কী কারণ এই সব কিছুর পিছনে, আসুন পুরো সিচুয়েশনটা বিস্তারিতভাবে জেনে নিই আজকের এই ভিডিওতে। এই প্রোটেস্ট বা আন্দোলনগুলির পেছনে সোজা কারণ হলো রিজার্ভেশন। বাংলাদেশের যুবকরা আন্দোলন করছে তাদের সরকারের কোটা সিস্টেমের বিরুদ্ধে। এই কোটা সিস্টেম অনুসারে 56% চাকরি বাংলাদেশের পাবলিক সেক্টরে রিজার্ভ আলাদা সমাজের জন্য। তার মানে শুধুমাত্র 44% চাকরি আছে যা শুধু মেধার উপর ভিত্তি করে দেওয়া হবে, বাকি সব রিজার্ভ। এবং এই কোটা সিস্টেম ভারত থেকে অনেক আলাদা, কারণ এখানে বেশিরভাগ রিজার্ভেশন কাস্ট সিস্টেম বা জাতির উপর ভিত্তি করে নয়, বরং মুক্তিযোদ্ধার ভিত্তিতে হচ্ছে। ঘটনাটি ভালো করে বোঝার জন্য আমাদের বাংলাদেশের হিস্টোরিতে যেতে হবে। স্বাধীন হবার আগে আপনি হয়তো জানেন যে বাংলাদেশ পাকিস্তানের একটা অংশ ছিল। তখন বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বলা হতো এবং বর্তমানে যে পাকিস্তান তাকে পশ্চিম পাকিস্তান বলা হতো। ওই সময় পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের সাথে সোশ্যাল ডিসক্রিমিনেশন হয়েছিল। এখানে বেশিরভাগ মানুষ তখন বাংলা ভাষায় কথা বলতো এবং 10%-এর আশেপাশে লোকজন উর্দু ভাষায় কথা বলতো। তা সত্ত্বেও পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপর উর্দু ভাষায় কথা বলার জন্য জোর দিতে থাকে। এছাড়া বেশিরভাগ এক্সপোর্ট পূর্ব পাকিস্তান থেকেই হতো এবং তার বদলে খুব কম পরিমাণে ইনভেস্টমেন্ট এখানে করা হতো। তারপর পশ্চিম পাকিস্তানের মিলিটারিরাও অনেক বেশি অত্যাচার করতে শুরু করে পূর্ব পাকিস্তানের লোকজনদের উপর। তারপর শেখ মুজিবুর রহমানকে অ্যারেস্ট করা হয় এবং লক্ষ লক্ষ লোকদের মারা হয় এবং প্রায় 1 কোটির মতো রেফিউজি পপুলেশন ভয়ে ভারতের মধ্যে আসে। এবং তারপরেই 1971 সালে আমরা বাংলাদেশের লিবারাইজেশন এর যুদ্ধ দেখি। এটা সেই যুদ্ধ যেখানে ইন্ডিয়া সাহায্য করেছিল এবং বাংলাদেশকে একটি নতুন দেশ হিসেবে গড়ে তোলে প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর অধীনে। পূর্ব পাকিস্তানের যে লোকেরা এই স্বাধীনতার লড়াই লড়েছিল, যার ফলে বাংলাদেশ আজ একটি দেশ বলে গড়ে উঠল, তারাই হলো সেই ফ্রিডম ফাইটার বা মুক্তিযোদ্ধা যাদের জন্য বর্তমানে এই মুক্তিযোদ্ধা কোটা সিস্টেম তৈরি হলো। কারণ বাংলাদেশের এই কোটা সিস্টেমে 30% সিট এই মুক্তিযোদ্ধার নামে রয়েছে। এখানে আরও অন্যান্য রিজার্ভেশন রয়েছে, যেমন 10% মহিলাদের জন্য, 10% হলো জেলা কোটা, যেসব জেলা পিছিয়ে রয়েছে বিভিন্ন দিক দিয়ে তাদের জন্য, 5% রিজার্ভেশন হলো মাইনরিটিসদের জন্য এবং 1% রিজার্ভেশন হলো যারা পার্সনস উইথ ডিসেবিলিটিস তাদের জন্য। এই সবগুলি রিজার্ভেশনকে যোগ করলে 56% হয়, কিন্তু এর মধ্যে থেকে বেশিরভাগ অংশই 30%ই হলো ফ্রিডম ফাইটারদের জন্য। এবং এই জায়গায় আন্দোলনকারীরা চায় যে এথনিক মাইনরিটিস এবং ডিসেবিলিটিসদের বাদ দিয়ে বাকি সব ধরনের রিজার্ভেশনকে ক্যান্সেল করে দিক সরকার। এই মুক্তিযোদ্ধা নামের রিজার্ভেশন স্বাধীনতার 1 বছর পর 1972 সালে শুরু করে দেওয়া হয়। যারা নিজেদের জীবন দিয়ে দেশ স্বাধীন করতে গিয়েছিল তাদের জন্য 30% সিট রিজার্ভ রাখা হয়। এবং এখানে মনে রাখার বিষয় এটাই যে এই রিজার্ভেশনটি ছিল শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের জন্যই, কিন্তু পরে 1997 সালে এই কোটাটিকে বাড়িয়ে তাদের ছেলে মেয়েদের জন্যও করা হয় এবং তারপর আবার 2010 সালে আবার বলা হয় তাদের সন্তানের জন্য করার জন্য আবার। তারপর 2010 সালের এই ঘটনাটির পর 2012 সালে এই নিয়ে একটি বড় মুভমেন্ট হয়েছিল এই কোটা সিস্টেমের উপর। যেমন ভারতে আছে ইউপিএসসি, তেমনি বাংলাদেশে আছে বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। প্রায় 4 লাখ গ্র্যাজুয়েট প্রতি বছর 3000 চাকরির জন্য পরীক্ষা দেয়। অনেক খারাপ অবস্থা এবং চাকরির অনেক অসুবিধা রয়েছে বাংলাদেশে। এবং 2018-তে বাংলাদেশের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ রিফর্মসের দাবি রাখে। সেই সময়ও অনেক সংঘর্ষ দেখা গিয়েছিল তাদের উপর যারা এই আন্দোলন করেছিল। এবং তারপর প্রেসারে এসে বাংলাদেশ সরকার 2018-তে একটা অ্যানাউন্স করেছে যে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস জবসের জন্য এই কোটা সিস্টেম সরানো হয়েছে। কথাটি এখানেই শেষ হয়ে যেত, কিন্তু 2021-এ কিছু মুক্তিযোদ্ধার বংশধররা হাইকোর্টে একটি পিটিশন দেয় এই কোটা সিস্টেম সরানোর বিরুদ্ধে। এবং 5 জুন 2024-এ হাইকোর্টের রায় আসে যে যারা পিটিশন করেছে তারা ঠিক বলছে, সরকারের আগের ডিসিশনকে ইলিগাল করে দেওয়া হয় এবং আবার এই কোটা সিস্টেমকে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়।
এবং এটাই একমাত্র কারণ যার জন্য সারা দেশ জুড়ে আন্দোলন জেগে উঠেছে। এবং আন্দোলন হওয়াটা কিছু অস্বাভাবিক নয়, কারণ মুক্তিযোদ্ধাদের রিজার্ভেশন দেওয়া যুক্তিযুক্ত, কিন্তু তাদের সন্তান নাতি নাতনিকেও রিজার্ভেশন দিতে হবে এই কথাটি একদমই কোনো সেন্স হয় না। 10 জুলাই 2024 এই ঘটনাটি সুপ্রিম কোর্টে যায়। সরকার হাইকোর্টের ডিসিশনের খিলাফে সুপ্রিম কোর্টে যায়। তারপর সুপ্রিম কোর্ট হাইকোর্টের ডিসিশনকে থামিয়ে দেয়, কিন্তু তারপরেও আন্দোলন থামেনি। স্টুডেন্ট এবং টিচার ছাড়া বাংলাদেশের অপোজিশন পার্টিও এই আন্দোলনে জড়ো হয়, যেমন বাংলাদেশ ন্যাশনাল পার্টি। তারপর আন্দোলনকারীদের থামাতে 7,000-এর বেশি প্যারামিলিটারি ট্রুপস আনা হয় এবং এছাড়া পুলিশ এখানে টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেডেরও ব্যবহার করছে আন্দোলনকারীদের বিরুদ্ধে। এবং ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল থেকেও একটি স্টেটমেন্ট আসে। তিনি বলেন সরকার যাতে ডেমনস্ট্রেটরদের বিরুদ্ধে যাতে কোনো ধরনের ভায়োলেন্স ব্যবহার না করে। এর মধ্যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার তরফ থেকে স্টেটমেন্ট আসে। তিনি তার কথাটিকে অন্যরকমভাবে ঘুরিয়ে বলেন যে আন্দোলনকারীদের এত হিংসা কিসের মুক্তিযোদ্ধাদের প্রতি। তিনি বলেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা রিজার্ভেশন পাবে না, তো কি রাজাকারদের নাতিপুতিরা রিজার্ভেশন পাবে? এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে রাজাকার কি? তো রাজাকার হলো একটি পার্সিয়ান শব্দ যার অর্থ হলো ভলেন্টিয়ার বা হেল্পার। কিন্তু 1971 সালে রাজাকার ছিল একটি প্যারামিলিটারি গ্রুপ যারা অ্যাকচুয়ালিতে পশ্চিম পাকিস্তানের সাপোর্ট করত। এই রাজাকার বাহিনীতে প্রায় 50,000 লোক ছিল যারা পশ্চিম পাকিস্তানকে সাপোর্ট করছিল, এবং এর সাথে পূর্ব পাকিস্তানের লোকদের উপর পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীরা যে অত্যাচার করছিল তারা এতেও ভাগ নিয়েছিল। তো আপনি হয়তো বুঝতে পারছেন যে মুদ্রা কথা এটাই যে বাংলাদেশে রাজাকারের অর্থ হচ্ছে বিশ্বাসঘাতক, দেশদ্রোহী, রাষ্ট্রবিরোধী। তো এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্টুডেন্টসদের বিশ্বাসঘাতক, দেশবিরোধী বলে সম্বোধন করছে, এটা কি ঠিক? তো বর্তমানে ইনফ্লেশন রেট বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, এর উপর লোকজনদের কাছে চাকরি বাকরির সমস্যা বাড়ছে। তো এই অবস্থায় সরকারকে অবশ্যই রিজার্ভেশন সিস্টেমকে সংশোধন করা একান্ত প্রয়োজন, এবং তার সাথে সরকারকে দীর্ঘমেয়াদীর দিক দিয়ে আরও চাকরি বাড়াতে হবে যাতে দেশের বেকারত্বের সমস্যা দূর করা যায়। এবং এই সমস্ত বিষয় সম্পর্কে আপডেট থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং থাকুন স্টে ইনফর্ম, স্টে আপডেটেড। ধন্যবাদ।